আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে যারা আমার সাথে উপস্থিত হয়েছেন প্রথমে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনতে পান এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখতে পান সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, সবাই এটার একটা স্ক্রিনশট নেন। আমি যে জিনিসটা লিখছি এটা একটা স্ক্রিনশট নেন সবাই। স্কেল প্রধান বেস্কের সবাই একটা স্ক্রিনশট নেন। আমি যতটুকু জিনিস লিখছি এতটুকুর। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই প্রথমে আমি যে লেখাটা বোর্ডে লিখছি এটার একটা স্ক্রিনশট নেন। এই আলোচনাটা আমরা করলে আমাদের টাইপ 5-এর ম্যাক্সিমাম ম্যাথই শেষ। আচ্ছা, তাহলে আমি একটু পড়ানো শুরু করি। টাইপ 5 হচ্ছে মাস্ট টু নো। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে অনেক বেশি। আমরা খুব অল্প ম্যাথ করে টাইপ 5টা পুরোটা শিখে ফেলবো, তা নাহলে প্রচুর ম্যাথ করা লাগে। এত ম্যাথ করার আমাদের টাইম আছে? আচ্ছা, আমরা যখন টাইপ 5-এর কোশ্চেনগুলো আসে এই দেয়া আছেটা এরকম 9 ভাবে দিতে পারে। কিভাবে দিতে পারে? সবথেকে সোজাভাবে দিলে দিবি কি a প্লাস 1/a, এটা সমস্যা মনে করেন দিছে √3। আচ্ছা, a প্লাস 1/a, এই 1/a রে চাইলে আমি a টু দি পাওয়ার -1 লিখতে পারি। এটা তো আমরা সবাই সূচকে শিখছি, তাই না? যে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার -n। তাহলে আমি 1 প্লাস 1/a সমান √3 এরকমও দেয়া আছে, হইতে পারে। অথবা 1/a রে আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার -1 এরকমও দিতে পারে। তাহলে a প্লাস 1 টু দি a টু দি পাওয়ার -1 সমান √3 মানে কি? বা a প্লাস 1/a সমান কি √3। আচ্ছা, আবার এরকমও দিতে পারে a সমান √3 - 1/a। তাহলে এই -1/a রে যদি আপনি এই পাশে নিয়ে আসেন তাহলে কি হবে? a প্লাস 1/a সমান কি √3। এরকমও দিতে পারে 1/a সমান কি √3 - a। তাহলে এর যদি এই মাইনাস এর যদি এই পাশে নিয়ে আসেন তাহলে কি বা a প্লাস 1/a সমান কি √3। এইরকমও দিতে পারে a মাইনাস √3 প্লাস 1/a সমান 0। আপনি কি করবেন? শুধুমাত্র এই ভ্যালুটার ওই পাশে নিয়ে যাবেন। মানে সোজা কথা a আর 1/a এটা আমার একসাথে থাকবে, ভ্যালুটা আমার ডান পাশে থাকবে। তাহলে ভ্যালুর এই পাশে নিয়ে গেলে কি a প্লাস 1/a সমান কি √3। আচ্ছা, এখন যদি এরকম দেয় a স্কয়ার প্লাস 1 সমান কি √3 ইন্টু a, √3 ইন্টু a যদি এরকম দেয়, বিষয়টা বুঝছেন? a স্কয়ার প্লাস 1 সমান কি দিছে √3a। আচ্ছা, আমি বলছি কি ভাইয়া, আমার টার্গেট হচ্ছে a প্লাস 1/a, এটারে আমি বামে রাখবো আর মানটাকে আমি ডানে রাখবো। তাহলে আমি কি করতে পারি? এই a রে এই পাশে নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a এটারে কি লিখতে পারি? বা a স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস 1/a এটা সমান কত? √3। তাহলে a স্কয়ার বাই a মানে কি a প্লাস 1/a সমান কি √3। তাহলে আপনার যদি a স্কয়ার প্লাস 1 সমান √3 দেয়, √3a দেয়, এটা মানে কি a প্লাস 1/a সমান কি √3। কারণ আমার টার্গেট হচ্ছে আমি a আর 1/a এটারে বাম পাশে রাখবো, ভ্যালুটাকে আমি ডান পাশে রাখবো। এখন এইটা যদি দেয় a প্লাস 1/a হোল স্কয়ার সমান √3, এখন এটা আপনি কি করবেন? এতে স্কয়ার দেয়া আছে, বর্গমূল করে দেন। তাহলে উভয় পক্ষের বর্গমূল করলে a প্লাস 1/a সমান কি √3। a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার সমান কি 3a স্কয়ার। প্রথমে এটাকে কি করবেন? রুট করবেন। রুট করলে কি a স্কয়ার প্লাস 1 সমান কি √3a। এখন আবার কি করবেন? উভয় পক্ষ যে এরা এই পাশে নিয়ে আসেন, তাহলে ফাইনালি আসে কত? a প্লাস 1/a সমান কি √3। আচ্ছা, a স্কয়ার মাইনাস √3 প্লাস 1 সমান 0। এটাতে কি লেখা যায়? a স্কয়ার প্লাস 1 সমান কি √3a বা a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a সমান কি √3। ফাইনালি আসে কত? a প্লাস 1/a সমান √3। তার মানে আপনাকে পরীক্ষায় 1 2 3 4 5 6 7 8 9 এরকম যে কোনো ভাবে দেয়া সেটা দিতে পারে। যেভাবেই দেখ না কেন আমার আলটিমেট টার্গেট কি a আর 1/a, এটাকে আমি বাম পাশে রাখবো, ভ্যালুটাকে আমি ডান পাশে রাখবো।
এটার আমি বাম পাশে রাখবো, ভ্যালুটার আমি ডান পাশে রাখবো। তাহলে আমরা a প্লাস 1/a পাইলাম। সবাই কি আমার কথা বুঝছেন? দেয়া আছে এটা কি আমরা সবাই বুঝছি? আচ্ছা, তাহলে দেয়া আছে যদি বুঝে থাকে, এখন কি কি বের করতে বলতে পারে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটা চাইলে এরকম লেখা যায় a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে এক নাম্বার বলতে পারে, এটা বলতে পারে a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার মাইনাস 2, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আমরা কি শিখছি? 1/a সমান সমান আমি যদি a টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারি, তাহলে 1/a স্কয়ার সমান সমান আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার মাইনাস 2। অনুরূপভাবে 1/a কিউব সমান সমান আমি লিখতে পারি কি? a টু দি পাওয়ার মাইনাস 3 পারি। আচ্ছা, তাহলে এখন যদি a কিউব প্লাস 1/a কিউব দেয়, এটা পারি। a কিউব প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 দিলে এটাও পারি। যদি এটা দেয় a টু দি পাওয়ার 4 প্লাস 1/a স্কয়ার, এটাকে আমরা যদি সেপারেট করি তাহলে কি লেখা যায়? a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। কাটাকাটি করলে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। সবাই কি বুঝছেন? অনুরূপভাবে a টু দি পাওয়ার 6 প্লাস 1/a কিউব, a টু দি পাওয়ার 6 প্লাস 1/a কিউব মানে কি? a টু দি পাওয়ার 6/a কিউব প্লাস 1/a কিউব, তার মানে কি a কিউব প্লাস 1/a কিউব। অনুরূপভাবে এটা যদি দেয়, এটাও কি? a টু দি পাওয়ার 4/a স্কয়ার প্লাস 2a স্কয়ার বাই a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে ফাইনালি থাকে কত? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার প্লাস 2। সবাইকে আমার কথাটা বুঝছেন? তার মানে আপনাকে দেয়া আছে ওইভাবে দিতে পারে, বের করতে যা বলছে এগুলো যে কোনো একটা কিছু দিতে পারে। এখন আমি যদি শুধু ফর্মুলাটা বুঝি, জানি ফর্মুলাগুলো আমরা গত ক্লাসে শিখছি, বসায় দিলে সব ম্যাথ শেষ। তাহলে আপনি এই একটা ছক দিয়া মিনিমাম গাইড বইয়ের 70 থেকে 100টা ম্যাথ করে ফেলছেন, জাস্ট এই ছকটা যদি বুঝে থাকেন। তাহলে সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন, একটু লেখেন তো অল ডান। আপনার মিনিমাম 70 থেকে 100টা ম্যাথ শেষ যদি এই বিষয়টা শুধু বুঝে থাকেন। এখন শুধু আপনি বাসায় আমার শিটটা করার পর একবার যে কোনো একটা গাইড বই ধরে সলভ করবেন। সবাই একটু লেখেন তো অল ডান হয়েছে নাকি? ভাই একটু নেট প্রবলেমের বিষয়টা বলি। আমাদের একটু ইলেকট্রিসিটির যেহেতু দেশে ক্রাইসিস চলতেছে, নেটেরও একটু প্রবলেম দেখা দিচ্ছে। এর জন্য আমার এখানে নেট হচ্ছে ইনশাল্লাহ ওকে ঠিকঠাক। যাদের নেটের প্রবলেম হচ্ছে তারা প্রয়োজনে ক্লাসটা রেকর্ড করে নেবেন, ঠিক আছে? আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে আপনাদের কখনোই ক্লাস হ্যাম্পার না হয়। এই জন্য আমি হচ্ছে আমার ব্যাকআপ একটা লাইন নেওয়া হয়েছে, যাতে ইলেকট্রিসিটি চলে গেলে আপনাদের ক্লাস আমি নিতে পারি। তারপর হচ্ছে আপনার নেটের কানেকশনটাও একাধিক বিকল্প তৈরি করা হয়েছে। তারপরও তো আসলে এইসব বিষয়ের উপর নিয়ন্ত্রণ নাই, যে কোনো সময় কলাপস করতে পারে। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে কখন আপনাদের ক্লাস হ্যাম্পার না। ইনশাল্লাহ এখন পর্যন্ত কিন্তু হ্যাম্পার হয় নাই, কিন্তু ভবিষ্যতে যে হবে না বিষয়টা এরকম এনশিওর দেওয়া যাচ্ছে না, কারণ আপনার টেকনোলজির বিষয়ের উপর কোনো 100% গ্যারান্টি দেওয়ার সুযোগ নেই। কিন্তু আমি একাধিক বিকল্প রাইখেই ক্লাসগুলো নিচ্ছি। যদি ক্লাস খোদা না করুক ইলেকট্রিসিটি না থাকে, সেটারও ব্যাকআপ আছে, নেটের একাধিক ব্যাকআপ আছে, সাউন্ড সিস্টেমের ব্যাকআপ আছে, লাইটের ব্যাকআপ আছে। আচ্ছা, তাহলে আমাদের অল ডান হয়েছে। এবার আসেন আমরা একটু অঙ্ক দেখি। আমি প্রথমে করাবো অঙ্ক নাম্বার 10। সবাই হচ্ছে এই নিয়মটা বুঝলে, আমি জাস্ট দেখানোর জন্য একটা ম্যাথ দেখাচ্ছি, সবাই সবকিছু পারবেন। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স অনেক বেশি। আচ্ছা, 10 নম্বর ম্যাথটা কি বলছে? দেয়া আছে x প্লাস 2/x সমান সমান 3, বাইর করতে বলছে x কিউব প্লাস 8 ডিভাইডেড বাই x কিউব। আচ্ছা ভাই, গল্প খুব ইজি। আচ্ছা, বিষয়টা আমরা একটু বুঝি। আপনারা বলছে কি, আচ্ছা বিষয়টা দেখেন, আপনারা বলছে কি দেয়া আছে x প্লাস 2/x সমান সমান 3। দ্যাট মিনস আমার দেয়া আছে কি a প্লাস 1/a সমান সমান সামথিং কিছু একটা দেয়া আছে। আচ্ছা, বাইর করতে বলছে কি x কিউব প্লাস 8/x কিউব। আচ্ছা, x কিউব প্লাস 8/x কিউব, যেহেতু কিউবে দেয়া আছে, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, তাহলে আমি x কিউব রে যদি a কিউব লিখতে চাই তাহলে কি লিখবো? x কিউব। আচ্ছা, আর এই যে 8/x কিউব
যদি 1/x³ থাকতো, বিষয়টা বোঝেন, যদি 1/x³ থাকতো এটা আমি কি লিখতাম 1/x^3, কিন্তু আছে কি 8/x³, তাহলে 8/x³ আমি কি লিখবো 2/x^3, 2/x^3, তাহলে এইটা হলো আমার a হচ্ছে x আর b হচ্ছে কি 2/x, b হচ্ছে কি 2/x, তাহলে এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b, তাহলে a³ + b³ a³ + b³ মানে কি a + b³ - 3ab * a + b, তাহলে a + b³ a + b³ - 3 * a মানে হচ্ছে x, b মানে হচ্ছে কি 2/x ইন্টু a + b। আচ্ছা, গল্প শেষ। এখন x + 2/x এটার ভ্যালু দেওয়া আছে কত 3। আচ্ছা, এই x কাটা যায়, তাহলে 3 * 2 এটা মানে কত 3, তাহলে 3³ মানে কত 27, 3 × 2 = 6 18, তাহলে 27 থেকে 18 বিয়োগ করলে 9। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে গল্প তো সেম, আমি জাস্ট কি দেয়া আছে তার লোকে আমাকে কি বাইর করতে হবে। সবাইকে আমার কথা বুঝছেন? সবাইকে আমার কথা বুঝছেন? এই ধরনের ম্যাথ আমরা গত ক্লাসে করছিলাম। এখন আমি আরেকটা ম্যাথে জাস্ট এক লাইন দেখে তারপর আপনাদের কাছে ফিডব্যাক নিচ্ছি। অঙ্ক নাম্বার 13, অঙ্ক নাম্বার 13, তেরোতে কি বলছে দেখেন, 2x - 2/x = 3 হলে বাইর করতে বলছে 8 * x³ - 1/x³। আচ্ছা ভাইয়া, বিষয়টা দেখেন, আমরা এই ম্যাথটা দুইটা মেথডে করতে পারি, কিন্তু আমরা দুই মেথডে যাব না। আমাদের গল্পটা হচ্ছে যখন হচ্ছে পিওর a³ - b³ বা a³ + b³ তখন কি আমার a + b লাগবে বা a - b লাগবে, বিষয়টা বুঝছেন? আপনারা বাইর করতে বসে কি x³ - 1/x³, 8 * x³ - 1/x³। এই ম্যাথটা দুইটা নিয়মেই করা যায়, কিন্তু আমরা সেকেন্ড নিয়মে যাবই না। সেকেন্ড নিয়মটাকে আমি এটা বলবোই না, কারণ পরীক্ষা তাহলে কনফিউজ হয়ে যাবেন। আপনারা শুধু দেখেন কি বাইর করতে বসে কি a³ - b³, দ্যাট মিন্স হচ্ছে পিওর a³ - b³। তাহলে পিওর a³ - b³ যদি আমাদের বের করতে বলে তখন আমি এটা কি করতে পারি, এখান থেকে যে আমরা 2 কমন নেই, তাহলে x - 1/x = কি 3, তাহলে বা x - 1/x = কি 3/2, এভাবে আপনি বসায় করতে পারবেন। সবাই কেমন কথা বুঝছেন? কারণ আপনি পিওর a³ - b³ এর ফর্মুলাতে আপনার লাগবে কি a - b, তাহলে a - b তো পাইলাম, এটা কি বুঝাতে পারছি? তাহলে আপনি যদি নর্মাল ওয়েতে আগান তাহলে আপনি এই মেথডে আগাবেন, যে আমার এখানে মান বের করতে বলছে কিসের a³ - b³, তাহলে a³ - b³ যদি আমি বের করতে চাই তাহলে কি আমার a - b লাগবে, তাহলে আমি এখান থেকে একটা 2 কমন নিয়ে এটা ভাগ করে দিলে হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে যদি কেউ সহজ নিয়মে আগাইতে চান, যেটা আমরা অত বেসিক টেসিক বুঝি না নর্মালি। আচ্ছা, আর কেউ যদি আরেকটু স্মার্টলি করতে চান 8x³ - 1/x³ দেয়া আছে কি 2x - 2/x3, বা এই ম্যাথ আরো এক নিয়মেও করা যায়, মানে একই ম্যাথ 3 নিয়মে করা যায়। এবার বেশি নিয়ম দেখালে আবার কনফিউজ হয়ে যাবেন। এখন 8 দ্বারা যদি পুরোটা গুণ করেন তাহলে কি 8x³ - 8/x³, তাহলে 8x³ লেখা যায় কি 2x^3, আর এটা লেখা যায় কি 2/x^3, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। আর এইভাবে করতে পারেন, তাহলে কি a - b³ + 3 * ab * a - b। সবাইকে আমার কথা বুঝছেন? এখন আপনি ভ্যালুগুলো বসাই দিলে কি গল্প শেষ। তাহলে আমি এই ম্যাথটা দুই ভাবে করতে পারি, আমি ম্যাথটা আসলে বেসিক্যালি 3 ভাবে করতে পারি, আমি আরেক নিয়মটা দেখাচ্ছি না, তাহলে কনফিউজ হয়ে যাবেন। তাহলে আপনি চাইলে 2 কমন নিয়ে x - 1/x এইটা বের করেও করতে পারেন, অথবা 8 দ্বারা এই পুরাটারে গুণ করে এটার এরকম ফরম্যাট বাইঙ্গেও করতে পারেন। যার কাছে যেটা সোজা মনে হবে সে সেই নিয়মে করবেন। আমার কথা কি বুঝছেন? যার কাছে যেটা সোজা মনে হবে সে সেই নিয়মে করবেন, এবং পরীক্ষায় একই নিয়মে করতে অভ্যস্ত হন, মানে আপনি যেভাবে আগাইতে অভ্যস্ত, যে দেয়া আছে দিয়ে করতে চান কিনা বা এটা দিয়ে করতে চান কিনা সেই নিয়মে আগাবেন। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 13 ডান, এক্সাম্পল 13 ডান। আচ্ছা, আপনাদের কি জানি বলে ওই পুরস্কারের ঘোষণাটা আমি দেই নাই, আমি একটু ব্যস্ত ছিলাম। আজকে রাতে বা আগামীকালকের ভিতর অসমতার পুরস্কারের কারা কারা পুরস্কার পাবেন এটা আমি পোস্ট করে জানিয়ে দেবো আজকে বা কালকে। আমি কারো পোস্টে এই কারণে অ্যাপ্রুভ করি নাই, আমি এখন থেকে যখন পুরস্কার দেবো ওই পোস্টগুলো একসাথে অ্যাপ্রুভ করব। আচ্ছা, সবাই একটু ফিডব্যাক দিতে থাকেন, ততক্ষণ আমি একটা শর্টকাট ফর্মুলা লিখি। এই ম্যাথটা কেউ ব্রড নিয়মে শিখবেন না,
কারণ এই ম্যাথ যদি কোনো কারণে প্রিলিতে আসে আপনি মূল নিয়মে করতে গেলে 2 মিনিট লাগবে, যেই ম্যাথ 2 মিনিট লাগে সেই ম্যাথের মূল নিয়ম শেখা যাবে না, কারণ আপনার প্রিলির ম্যাথ করতে কোনো অবস্থাতে 2 মিনিট ইনভেস্ট করা যাবে না। আমি এটা শর্টকাট শিখিয়ে দিতেছি, সবাই এই শর্টকাট দিয়ে করবেন। এটার মান বের করতে বলবে, আচ্ছা ভাইয়া, পরীক্ষায় যদি আপনাকে কখনো a⁴ + 1/a⁴ বাড়ি করতে বলে, এটা কখনোই আমরা মূল নিয়মে করব না, কারণ এটা মূল নিয়মে করতে আমার অনেক বেশি সময় লাগবে, কারণ এটা ডাবল ক্যালকুলেশন করতে হবে। a⁴ + 1/a⁴ দিলে একবার a² বানাইতে হবে, ওইটার আবার এতে নিতে হবে। সুতরাং এই ম্যাথ যদি কোনো কারণে প্রিলিতে আসে আমরা কোনো অবস্থাতে মূল নিয়ম দিয়ে করবো না, কারণ অনেক বেশি সময় লাগবে, এবং এই ম্যাথ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে। তাহলে আমরা এই ম্যাথটা করবো কিভাবে? a⁴ + 1/a⁴, এটারে আমি ফাইনালি ভাইঙ্গা কোন দিকে যাইতে চাইছিলাম? a² + 1/a²। আচ্ছা, a² + 1/a² মানে কি? মানে হচ্ছে a² + 1/a²। আমরা এটা সূত্র শিখছিলাম কি? এটার আমরা সূত্র শিখছিলাম, এটারে a + 1/a² লেখা যায়, আবার a - 1/a² লেখা যায়, তাই না? আমরা এই শিখছিলাম না? এটা যদি এই লিখি তাহলে কি 2 × a × 1/a, আর যদি এটা লিখি তাহলে 2 × a × 1/a। তার মানে বিষয়টা দেখেন, আমরা একবার প্লাসের মানও লাগতে পারে, মাইনাসের মানও লাগতে পারে। তার মানে আপনি যদি a⁴ + 1/a⁴ এইটার মান বাইর করতে বলে, আপনাকে দেয়া আছে এটা দুই ভাবে হইতে পারে। হয় দিবে a + 1/a = n, হয় দেয়া থাকবে কি a + 1/a = n, অথবা দেয়া আছে থাকবে a - 1/a = n। তার মানে আমার যে দেয়া আছে এটা দুই ভাবে থাকতে পারে, হয় a + 1/a = n দেয়া থাকবে, অথবা কি a - 1/a = n দেয়া থাকবে। যদি a + 1/a = n দেয়, দেখেন এই জায়গায় প্লাস দেয়া থাকতে পারে, অথবা এখানে মাইনাস দেয়া থাকতে পারে। যদি এরকম দেয়া থাকে a + 1/a, তখন আমার শর্টকাট সূত্রটা হচ্ছে n² - 2 2 2। তার মানে এখানে প্লাস থাকলে এখানে কি হচ্ছে? মাইনাস। তাহলে এখানে মাইনাস থাকলে এখানে কি হবে? প্লাস। তাহলে আপনার কি আলাদাভাবে দুইটা সূত্র মনে রাখার দরকার আছে? আপনি শর্টকাটটা মনে রাখবেন কি হবে? a + 1/a = হচ্ছে n, a + 1/a = হচ্ছে n। এরকম দেয়া থাকলে এই প্লাসটা থাকলে এখানে হবে কি? মাইনাস। এই মাইনাসটা থাকলে এখানে হবে কি? প্লাস। কথা কি বুঝছেন? এই শর্টকাট আমি আসমান দিয়ে আনি নাই। কারো যদি ম্যাথটা শর্টকাটটা কিভাবে আসছেন বুঝতে চান, এই যে আমি ডিটেলস যে নিয়মটা আছে, এই ডিটেলস নিয়মটা সবাই একটু বাসায় করবেন। করলে যে এই যে মানটা বসাইছেন না, এইটাই হলো সূত্র। এই যে আমরা মান বসাইছি, আমি এটা দেখিয়ে দিতেছি। এই অঙ্কটা এত বড় অঙ্ক হুদাই করার দরকার নাই। কারো যদি আগ্রহ থাকে এই সূত্রটা আমি কিভাবে আনছি, এই অঙ্কটা শুধু মূল নিয়মে করবেন, করলে এটা অটোমেটিক সূত্র পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে আমরা পাইলাম কি a + 1/a = n দিলে এই সূত্র, a - 1/a = n দিলে এই সূত্র। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল করি। অঙ্ক নম্বর 14 কি বলছে? a + 1/a = হচ্ছে 4। a + 1/a = যদি 4 হয়, তাহলে বাইর করতে বলছে a⁴ + 1/a⁴ = what? আচ্ছা, দেয়া আছে কি রে ভাইয়া? a + 1/a = n। তার মানে এটা দেয়া আছে, তার মানে আমার n এর মান দেয়া আছে কত? 4। তাহলে আমি শিখলাম কি, যদি a + 1/a = n দেয়া থাকে, তাহলে সূত্র কি? n² - 2 2 2। তাহলে n এর মান হচ্ছে কত? 4। তাহলে 4² - 2 2 2। তাহলে সাইড সাইডে 16 দিয়ে 2 বিয়োগ করলাম, তাহলে 14 14² করলে আসে কত? 14² করলে আসে হচ্ছে 196। 196 - 2, দ্যাট মিনস হচ্ছে 194। প্রসিডিউর কি সবাই বুঝছেন? আর কারো যদি আগ্রহ থাকে এই শর্টকাটটা কিভাবে আসছি, আপনি কিচ্ছু নেই, এই অঙ্কটা শুধু মূল নিয়মে করবেন। যে কোনো গাইড বইতে এই অঙ্কটার মূল নিয়ম আছে। ওই মূল নিয়ম করে যখন আপনি মানটা বসাইছেন, এই মানটা যে আসবে এইরকম একটা স্ট্রাকচার, এটার সাথে এটা কম্পেয়ার করেন, তাই লিখতে হয়ে গেছে। কথা কি বুঝতে পারেন? নাই দেখি আপনারা নিজের একটু আবিষ্কার করতে পারেন কিনা। তাহলে a + 1/a = 4, দ্যাট মিনস a + 1/a = n দিলে 1 নম্বর শর্টকাট। আর যদি a - 1/a = n দিত, যেটা হচ্ছে এক্সাম্পল নম্বর 15, তাহলে তো 2 নম্বর শর্টকাট।
সবাইকে আমার কথা বুঝছেন? আপনাদের কারো আগ্রহ থাকলে এই সূত্রটা আমি কিভাবে বের করছি, যে কোনো গাইড বই ম্যাথের সমাধান দেওয়া আছে, ওইটার সাহায্য নিয়ে এটা দেখতে পারেন যে আসলে ভাই কীভাবে বের করলো, ওইখান থেকে পেয়ে যাবেন। আর কারো যদি মনে হয় যে দূর দরকার নেই, তাহলে এই শর্টকাটটা মনে রাখেন, কারণ এমসিকিউ পরীক্ষায় যেই ম্যাথ করতে অনেক বেশি সময় লাগে সেই ম্যাথ মূল নিয়মে শেখা যাবে না, সেই নিয়ম শর্টকাটে শিখতে হবে। কথা কি বুঝছেন? কারণ এটা বেসিক্যালি রিটেনে আসার মতো কোশ্চেন, প্রিলির না। তারপর যদি অনেক জায়গায় এটা কিন্তু প্রিলিতে আসে। সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 5 ডান। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন লেখেন টাইপ 5 ডান। এখন যে টাইপটা পড়াবো সেটাও ইম্পর্টেন্ট টাইপ। টাইপ 6। আচ্ছা, একটা কোশ্চেন করছেন, স্যার আমাদের সিলেবাস কি কোনো চেঞ্জ হবে কিনা? আচ্ছা ভাই, বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই। যেহেতু কোনো ঘোষণা আসে নাই, সুতরাং আমরা যেই সিলেবাসে আমাদের পরীক্ষা হওয়ার কথা আমাদের সেই সিলেবাসেই আগাতে হবে। যদি বিজ্ঞপ্তি যখন আসবে তখন যদি কোনো পরিবর্তন হয় সেখানে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে। আমার যেটা ব্যক্তিগত ধারণা, এটা আমার একান্তই ব্যক্তিগত ধারণা, বিষয়টা যে হবে এরকম না। আমার যেটা পার্সোনাল অবজারভেশন, আমি যতটুকু বুঝি, ম্যাথমেটিক্সের নাম্বার কত? প্রিলিতে হচ্ছে 15, প্রিলিতে হচ্ছে 15 আর লিখিততে হচ্ছে 50। আচ্ছা, 200 মার্কে 15, তার মানে আপনি পার্সেন্টেজ হিসাব করলে খুবই কম। এখানে নাম্বার কমানোর আমি কোনো কারণ দেখি না। প্রিলির 15 আর কি কমাবে? কমাইলে তো ম্যাথের গুরুত্ব আরো কমে গেল। আর লিখিততে 50, লিখিততেও নাম্বার আর কি কমাবে? আপনার যদি বিষয়টা এমন হতো কোনো একটা সাবজেক্টের মার্ক 100, তখন সেটা কমানোর একটা চিন্তা করা যেতে পারে, বা মার্ক হচ্ছে 200। আর যদি কোনো একটা সাবজেক্টে পিলিতে মার্ক 30 বা 35, তখন একটা চিন্তা করা যেতে পারে নাম্বারটা কমন হবে কিনা। এখানে পিলির মার্ক যেহেতু 15, লিখিতর মার্ক যেহেতু 50, আমার যতটুকু অবজারভেশন বা আমার যেটা ব্যক্তিগত ধারণা, এই নাম্বারিংয়ে কোনো চেঞ্জ হওয়ার কথা না। ভাই আমি আবারও বলতেছি, এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত, এটাই যে হবে বিষয়টা এরকম না। আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রিলির 15, লিখিতর 50 এখানে টাচ করার মনে হয় না কোনো কারণ আছে। তাহলে হইতে পারে কি, যদি সিলেবাস কোনো কারণে পরিবর্তন করে, যেহেতু একটা লেভেল প্লেইং ফিল্ড শব্দটা শোনা যাচ্ছে, এই লিখিতর যেই অংশটা নিয়ে আর্টস আর কমার্সের স্টুডেন্টের সবচেয়ে বড় আপত্তির জায়গা, সেটা হচ্ছে হায়ার ম্যাথ। যে ভাই আমরা তো হায়ার ম্যাথ হচ্ছে পড়ি নাই। এখন যেটা পিএসসি করতে পারে, লিখিত তো প্রশ্ন হয় হায়ার ম্যাথ আর হচ্ছে সাধারণ গণিত আর হচ্ছে উচ্চতর গণিত, তাই না? এই যে পোর্শনটার গুরুত্ব কমায় দিতে পারে, অথবা চাইলে এই পোর্শনটা বাদ দিতে পারে। মানে যদি সমতা আনতে চায় যে ঠিক আছে সবার জন্য ইকুয়াল একটা গ্রাউন্ড তৈরি করা হবে, সেক্ষেত্রে হায়ার ম্যাথ মানে উচ্চতর গণিতের গুরুত্বটা হয় কমায় দিবে, অথবা কি চাইলে উচ্চতর গণিত বাদও দিতে পারে, অথবা কি ম্যাথ আনটাচও রাখতে পারে। তার মানে আমার ব্যক্তিগত ধারণা, প্রিলির 15 বা লিখিতর 50 মার্ক হয়তো বা চেঞ্জ হবে না। সর্বোচ্চ যেটা হতে পারে, লিখিততে উচ্চতর গণিতের সিলেবাসটা বাদ দিতে পারে অথবা গুরুত্ব কমাইতে পারে। আর প্রিলির একটা জোন হচ্ছে স্টুডেন্টের জন্য কঠিন জায়গা, সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা, এই অংশটা। এই অংশে মার্ক আবার 3। এখন এই অংশে কোনো পরিমার্জন আসবে কিনা, যদি আসে তাহলে এই ক্ষেত্রে আসতে পারে যে এই জায়গার বাদ দিতে পারে বা গুরুত্ব কমায় দিতে পারে, অথবা অন্য একটা পোর্শনের নাম্বার বাড়ায় দিতে পারে, অনেক কিছুই হইতে পারে। সুতরাং কি হবে আমরা যেহেতু জানি না, আর আপাতত যেহেতু আমাদের এখানে লিখিত কোনো বিষয় নাই, কারণ আমরা তো এখন পর্যন্ত পড়তেছি কি 45তম প্রিলি, তার মানে আমাদের এই লিখিত বিষয়টা নিয়ে এখন আমাদের চিন্তা করার দরকার নাই। আর আমরা এখন পর্যন্ত প্রিলির যেই চ্যাপ্টারগুলো পড়ছি, এগুলো তো কমন চ্যাপ্টার, সূচক, ধারা, লগারিদম, অসমতা, বীজগাণিতিক সূত্রাবলী। সুতরাং আমার ধারণা এরকম চেঞ্জ ম্যাথে খুব বেশি আসার কথা না। আর আসলে হয়তো বা হায়ার ম্যাথের বিষয়টা আসতে পারে। হায়ার ম্যাথ যদি কোনো কারণে বাদ দেয়, আমার দৃষ্টিতে এটা স্টুডেন্টদের জন্য, সবার জন্য এটা ভালো সিদ্ধান্ত। কারণ আর্টস কমার্সের স্টুডেন্ট তো হায়ার ম্যাথ পারে না। পাশাপাশি আমি যেহেতু অনেক বছর ধরে ম্যাথ পড়াই, কারণ আমি প্রচুর স্টুডেন্ট এডমিশনে পড়াইছি, সুতরাং স্টুডেন্টদের ম্যাথের বেসিক কেমন মোটামুটি একটা ধারণা আছে। কারণ আমি তো যাদেরকে পড়াইছি এডমিশনে সব সায়েন্সের স্টুডেন্ট। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট হায়ার ম্যাথ পারে না। অনেকে এই যে ফেসবুকে পোস্ট দিলে সায়েন্সের স্টুডেন্টরা খুব গর্জন দেয়, আমরা সেই। বাস্তব কথা হচ্ছে সায়েন্সের ম্যাক্সিমাম স্টুডেন্ট হায়ার ম্যাথ পারে না।
কারণ হায়ার ম্যাথ বাদ দিলে সায়েন্সের অনেক স্টুডেন্ট বেঁচে যাবে, কথা কি বুঝছেন? আর হায়ার ম্যাথ বাদ দিলে তখন হচ্ছে কি ম্যাথের প্রেশারটা স্টুডেন্টদের অনেক কমে যাবে। করলে ওয়েলকাম, কারণ হায়ার ম্যাথ যদি কমায় তাহলে টিচারদের জন্য ভালো, হায়ার ম্যাথ পড়াইতে অনেক সময় বেশি লাগে। আমার এই ধারণা, এখন মতো কী হবে আসলে জানি না। সুতরাং আমরা এমনি ওভারঅল হচ্ছে রিটেনে একটা গুঞ্জন একসময় ছিল রিটেনের মার্ক ওভারঅলই কমানোর কথা, কারণ এত বড় পরীক্ষা নিয়ে রেজাল্ট দ্রুত দেওয়া একটু টাফ। আসলে ভাই এগুলো নীতি নির্ধারণী পর্যায়ের বিষয়, সুতরাং এগুলো নিয়ে আমাদের আসলে চিন্তা করে কোনো লাভ নাই। আমরা আমাদের মতো করে আগাতে থাকি। যদি সিলেবাস চেঞ্জ হয় সবার জন্য তো চেঞ্জ হবে, আপনার তো একার জন্য চেঞ্জ হবে না, কথা কি বুঝছেন? কারণ সবাই তো এই সিলেবাস পড়েই আগাচ্ছে। আর চেঞ্জ হলে তো পিএসসি যেই টাইমে জানাবে তারপর আপনি একটা সময় পাবেন। সুতরাং আপাতত কারো ওরিড হওয়ার কিছু নাই, যেভাবে পরীক্ষা হবে আপনাকে সেভাবে প্রিপেয়ার হতে হবে, কথা কি বুঝছেন? আমি শুধু যতটুকু আমার অভিজ্ঞতা, বিসিএস আস্তে আস্তে কঠিন হচ্ছে, বিসিএস কিন্তু সোজা হচ্ছে না। অনেকে অনেক কিছু লিখতে পারে, বলতে পারে, মোটিভেশন দিতে পারে, আমার যেটা অবজারভেশন বিসিএস ডে বাই ডে কঠিন হয়ে যেতেছে। 120 পাইও কিন্তু 44 পিলিতে অনেকে পাশ করে নাই, কথা কি বুঝছেন? তার মানে বিষয়টা কিন্তু ইজি হচ্ছে না। তার মানে ভবিষ্যতে ইজির দিকে যাবে, এলে আবার কাটমার্ক 120 হয় কেন, কথা বোঝেন নাই? আচ্ছা, টাইপ 6 এটাও মাস্ট টু নো, এটা হচ্ছে মাস্ট টু নো। হায়ার ম্যাথ বাদ দিলে সবার জন্য ভালো, স্টুডেন্টদের জন্য ভালো, টিচারদের জন্য ভালো। তখন লিখিত টাইমটা কম পাইলেও আপনি ম্যাথটা খুব সুন্দর করে অল্প সময় খুব প্রপারলি গুছিয়ে পড়তে পারবেন। হায়ার ম্যাথ আসলেই কঠিন, বাস্তব কথা, হায়ার ম্যাথ আসলেই কঠিন, এটাতে কোনো ডাউট করার সুযোগ নেই। সায়েন্সের স্টুডেন্টই তো বললাম ম্যাক্সিমাম পারে না, আর্টস কমার্স পারবে কোথা দিয়া? কারণ আমি ভাই ম্যাথ পড়াই আজকে 13 বছর প্লাস, আমি 2009 সাল থেকে ম্যাথ পড়াই। 2009 সালে আমি পড়াইতাম যারা এডমিশন দিত, মানে সব সায়েন্সের স্টুডেন্ট। আমি তো জানি স্টুডেন্টের বেসিকের দুর্গত, এবং আমি মোটামুটি ফ্রন্ট লাইনের বহুত স্টুডেন্ট পড়াইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে নরডম কলেজ, বিকর্নেসা সবারই পড়ানোর অভিজ্ঞতা আছে। সুতরাং আমার স্টুডেন্টদের ম্যাথের কতটুকু দৌড় এটা আমার ধারণা আছে। এই কারণে সায়েন্সের স্টুডেন্ট মানে ম্যাথ ফাটাইয়া দিতেছে, আর্টস কমার্সের খবর নাই, বিষয়টা এরকম না, কথা কি বুঝছেন? আচ্ছা ভাইয়া, মনে করেন দিছে কি এক্স স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 সমান 0 হলে মান বের করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। আমি এরকম একটা স্ট্রাকচার শিখাইছিলাম কিন্তু একটু আগে। কি শিখাইছিলাম? যে এক্স স্কোয়ার প্লাস 1 এটা সমান আমি কি লিখতে পারি? রুট 5 ইন্টু এক্স। তারপর কি বলছিলাম রে ভাইয়া? এই এক্স রে এখানে নিয়ে আসি। আচ্ছা, তাহলে ফাইনালি আসে কি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x সমান রুট 5, তাহলে বা এক্স প্লাস 1/x সমান রুট 5। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমরা পাইলাম কি এক্স প্লাস 1/x সমান কি রুট 5। আচ্ছা, এইবার আপনারা বাইর করতে বসে কি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, আমরা গতকালকে একটা ফর্মুলা শিখছিলাম, যদি আমার এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, আপনি মান বের করছেন কিসের? এক্স প্লাস 1/x এর। তাহলে আমি এই এক্স প্লাস 1/x এ তো ঠিকই রাখতে পারতেছি, কিন্তু এই জায়গায় আবার চাইলে কি আমি এরকম বসাই দিতে পারি না? মনে কি পড়ে? আমরা এটা গতকালকে এই ফর্মুলা নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা করছিলাম। এইবার আপনি কি করবেন? এইবার আপনি জাস্ট এই এক্স প্লাস 1/x এর মানটা বসাই দিবেন। সবাইকে আমার কথা বুঝছেন? এই ফর্মুলাটা আমরা গত ক্লাসে কিন্তু অনেক সময় নিয়ে আলোচনা করছিলাম, না? যেহেতু এক্স প্লাস 1/x আছে, তাহলে এক্স প্লাস 1/x রাখবো, আর এক্স মাইনাস 1/x এর জায়গায় এটা বসাই দেবো। এটা কীভাবে বসাই দেবো? যারা গত ক্লাসে ছিলেন না, গত ক্লাসটা নিজ দায়িত্বে দেখে নেবেন পার্ট 1-এ, তাইলে তো অঙ্কটা হয়ে গেল। তাহলে আমার যেভাবেই টাইপ 6 এর কেস 1 এর ম্যাথ আসুক না কেন, আমরা কি সবাই পারবো? তাহলে এইটা দিয়ে কীভাবে এটা বের করে, এটা তো আমি প্রথমে ওই বক্সটাতেই শিখিয়ে দিলাম, তাই না? আর এই ফর্মুলা দিয়ে আমরা কীভাবে আনছি সেটাও আমরা গত ক্লাসে শিখছি। তাহলে আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি, কেস 1 এর ম্যাথগুলো সবাই বাসায় একবার করবেন। আমি এখন কেস 2 পড়াবো। কেস 2 সুপার ইম্পর্টেন্ট, পিলির জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। রিটেনে কেস 2 দিয়ে অঙ্ক করছে, এই 43তম রিটেনে। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 1 ডান। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 1 ডান। ভাইয়া একটু পড়াশোনা করেন, আপনাদের উদ্দেশ্যে 2 মিনিট একটু ম্যাথ নিয়ে কথা বলবো। আমি যখন ফেসবুকে পোস্ট দেই, আমি কিন্তু পপুলার ডায়লগগুলো
আচ্ছা ভাই, আমি একটু জাস্ট পড়ার বাইরে 2 মিনিট কথা বলি। বাস্তবতাটা হচ্ছে কি? বাস্তবতা হচ্ছে বাংলাদেশে স্কুল কলেজে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়ে কি? সায়েন্স। কথা কি বোঝেন নাই? সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়ে হচ্ছে সায়েন্স। পাবলিক ইউনিভার্সিটি যদি আসন দেখেন, ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ম্যাক্সিমাম আসনই হচ্ছে সায়েন্সের। তার মানে দেশের সায়েন্সের স্টুডেন্ট বেশি। আর্টস কমার্সের থেকে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট অনেক বেশি। স্কুল কলেজে সায়েন্স নিয়ে পড়ে বেশি স্টুডেন্ট। পাবলিক ইউনিভার্সিটিতে সায়েন্সের আসন সংখ্যা বেশি। আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এক সেটই হচ্ছে সায়েন্সের সাবজেক্ট। তার মানে ওভারঅল আমার ক্যান্ডিডেট বেশি যার সায়েন্সের, তাহলে ক্যান্ডিডেট বেশি যার, রেজাল্ট তো সেখান থেকে বেশি আসবে। মেধাবী কে কত বেশি বা কম সেই আলোচনায় বাদ দেন। আপনি 100 জন পরীক্ষার্থীর ভিতর যদি 70 জন সায়েন্সের হয়, তাহলে সাকসেস রেট কাদের বেশি হবে? ডেফিনেটলি সায়েন্সের। আচ্ছা, এইবার সায়েন্স পড়ে কারা? স্বাভাবিকভাবে আপনি আপনার স্কুল জীবনে যদি কম্পেয়ার করেন, ক্লাস 8 পর্যন্ত তো আমাদের সময় সায়েন্স আর্টস কমার্স ছিল না, 9 এসে ডিভিশন হয়েছে। 8 পর্যন্ত আপনার স্কুলে ফার্স্ট বয় ছিল, সে কি শুধু ম্যাথ আর বিজ্ঞানে হায়েস্ট মার্ক পাইতো? সে বাংলাতেও হায়েস্ট মার্ক পাইতো, সে ইংলিশেও হায়েস্ট মার্ক পাইতো, সমাজেও হায়েস্ট মার্ক পাইতো, ধর্মেও হায়েস্ট মার্ক পাইতো। এই কারণে তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যারা টপ 10-এ থাকতো, এরা তো প্রত্যেকেই নিজের যেটা স্ট্রং জোন ইংলিশ বিজ্ঞান এই সাবজেক্টটা ভালো করতো, অন্যান্য সাবজেক্টটা ভালো করতো। এই কারণে তো সে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হইতো। বাংলাদেশে যদি 2000 স্টুডেন্ট এ প্লাস পায়, মাত্র 2000, এখন তো অনেক স্টুডেন্ট পায়, এই 2000 যারা এ প্লাস পায় এরাই কি কোনো স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড বয়? তাহলে স্বাভাবিকভাবে কি আপনার ভালো স্টুডেন্টের যেটা পোর্শন, এটার মেজরিটিটা হচ্ছে সায়েন্সে। তার মানে এই না যে আর্টস বা কমার্সে ভালো স্টুডেন্ট পড়ে না, কিন্তু সংখ্যাটা সায়েন্সের তুলনায় কম। মানে আপনি আপনার স্কুলের প্রথম টপার 10 জনের কথা চিন্তা করেন, দেখবেন 8 জনই সায়েন্স নিছে, বাকি 2 জনের ভিতর হয়তো কেউ কমার্স নিছে, কেউ আর্টস নিছে। এই কারণে সায়েন্সের পোর্শনটা হচ্ছে ভারী, আর সায়েন্সের সাবজেক্টটা হচ্ছে কিছুটা বেসিক বেস। তার মানে আপনার পড়াশোনাটা হচ্ছে বুঝা পড়ার দিকে হচ্ছে আপনার কনসেন্ট্রেশন বেশি করতে হবে, 9-এ বেশি করতে হবে, 10-এ বেশি করতে হবে, ইন্টারে করতে হবে, অনার্সে করতে হবে। এই কারণে আপনার হচ্ছে থিঙ্কিং যেটা স্কিল, এটা কিছুটা বেটার থাকে অন্যদের তুলনায়। কিন্তু সায়েন্সের সবাই কিন্তু এডমিন ক্যাডার হয় না, সায়েন্সের সবাই ফরেন ক্যাডার হয় না, সায়েন্সের সবাই পুলিশ ক্যাডার হয় না। আর্টসের স্টুডেন্টরা হচ্ছে, কমার্সের স্টুডেন্টরা হচ্ছে, শুধুমাত্র বুয়েটের স্টুডেন্টরাই কিন্তু এডমিন হচ্ছে না। বুয়েটের পরিসংখ্যান দেখাইছে কি 50 জন এডমিন ক্যাডার হয়েছে 40তম বিসিএসে। অন্তত বুয়েটের 100 জন ছেলে আছে যারা 40তম বিসিএস এর পিলি পাস করে নাই। কারণ বুয়েটে কি শুধু 50 জন স্টুডেন্ট পড়ে? মিনিমাম 4টা সেশন পরীক্ষা দিতে পারে একটা বিসিএস, 4 থেকে 5টা সেশন একটা ইউনিভার্সিটির। তাহলে বুয়েটে প্রতি বছর 1000 স্টুডেন্ট ঢোকে, তাহলে 5টা সেশনে কত? 5000 স্টুডেন্টের ভিতর মিনিমাম কি 2000 বিসিএস পরীক্ষা দেয় নাই? আরো কমান 1000 কি দেয় নাই? তাহলে 1000-এর ভিতর ফাইনাল রেজাল্ট পাইছে কত? 50 জন। বা সব মিলিয়ে ক্যাডার হয়েছে কয়জন? ধরেন 80 জন, আরো ধরলাম 100 জন, তাহলে কি তার সাকসেস রেট কি 100%? সাকসেস রেট তো 10%। সাকসেসের 10% না। এবার আসে মেডিকেল। কিছু হলে মেডিকেল স্টুডেন্টদের হুঙ্কার, যে জিনিসটা আমি পার্সোনালি খুব অপছন্দ করি, যে আমরা কিন্তু অ্যাডমিন ফরেন পুলিশে আসতেছি। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক স্টুডেন্ট চিনি বাংলাদেশের প্রথম 3 মেডিকেল স্টুডেন্ট পিলি পাস করে নাই, আমার স্টুডেন্ট, আমি তো জানি সবাই খবর। সুতরাং বুয়েটের স্টুডেন্ট, মেডিকেলের স্টুডেন্ট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মানেই সে বিসিএসে অ্যাডমিন ফরেন পুলিশ হবে তা না। এখান থেকে মেজরিটি হয়, কারণ ভর্তি পরীক্ষা যখন আপনি দিছেন তখন এই জায়গায় চান্স পেয়েছে কারা? আপনার সময়ের ওই সময়ের যারা টপ মেধাবী ছিল। তার মানে আপনার প্রক্রিয়াটা কি? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার হলো সাকন প্রক্রিয়া, এখানে প্রতিনিয়ত বাদ পড়বে, নতুন ইন হবে কম। মানে মেট্রিকে প্লাস পায় কত? 1.5 লাখ। ইন্টারে কিন্তু প্লাস আর কম পায়, ইন্টারে কিন্তু কোনোদিন মেট্রিকের থেকে বেশি প্লাস পায় না, কারণ মেট্রিকের থেকে ইন্টার কঠিন, ওখানে কিন্তু 50,000 ড্রপ। এই 1 লাখের ভিতর দিয়ে আবার ভালো জায়গায় চান্স পায় 10,000, তাহলে একটা ব্যাচে 10,000 স্টুডেন্ট ঢুকতেছে, এখান থেকে ফাইনালি পড়াশোনা করে বের হইতে পারবে 1000 স্টুডেন্ট। তার মানে বাংলাদেশে আলটিমেটলি একটা ব্যাচ থেকে 1 থেকে 1,500 প্রোডাক্ট বাইর হয়। তাহলে 4টা ব্যাচ থেকে প্রোডাক্ট বেরোবে কত? 5 থেকে 6,000। তাহলে আপনি 4টা ব্যাচের এ প্লাস যদি গুনেন তাহলে তো 5 লাখ। 4টা ব্যাচের তো এ প্লাসই আছে 5 লাখ। মানে আমাদের দেশে প্রক্রিয়াটা হচ্ছে ফিল্টার প্রক্রিয়া। এই কারণে অনেকে বলে যে ডাক্তার বা ইঞ্জিনিয়াররা যদি এডমিন ফরেনে আসে দেশ তো সংকটে পড়বে, মোটেও সংকটে পড়বে না। 50 জন যদি ইঞ্জিনিয়ার এডমিট কার্ডারে আসে, বুয়েট রুয়েট চুয়েট 4টা মিলে কতজন ইঞ্জিনিয়ার প্রতি বছর বের হইতেছে? তাহলে আপনার কি কোনো সংকট আছে? কোনো সংকট নাই। গভর্নমেন্ট অনেক ইন্টেলিজেন্ট, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি আমরা ভাবি গভর্নমেন্ট কিছু বোঝে না। গভর্নমেন্ট অনেক কিছুই বোঝে, কিন্তু গভর্নমেন্ট অনেক কিছু বুঝাইতে চায় না। কথা বলছে রাষ্ট্রের থেকে বড় শক্তিশালী কেউ না, রাষ্ট্রের থেকে বড় জ্ঞানী কেউ না, রাষ্ট্রের থেকে বড় বুঝদারও কেউ না। এরা সবাই সবকিছু জানে বোঝে। গভর্নমেন্ট কি জানে না তার কতজন ইঞ্জিনিয়ার হচ্ছে ইয়াতে আসতেছে, কতজন ডাক্তার আসতেছে? এক ব্যাচে ডাক্তার শুধু সরকারি ডাক্তার হয় 60,000, একটা ব্যাচে শুধু সরকারি ডাক্তার 4,000। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডাক্তার হয়ে বের হয় কজন? এমবিবিএস মানে কিন্তু আমরা ডাক্তার ধরি না, আমরা ডাক্তার ধরি হচ্ছে স্পেশালিস্ট, মানে সে ডিগ্রি করছে।
আমার দুলাভাই হচ্ছে ডাক্তার, আমার বোনের হাজব্যান্ড ডাক্তার, আমি ডাক্তারি লাইফটা খুব কাছ থেকে দেখি। কয়জন ডাক্তার লাস্ট পর্যন্ত স্পেশালিস্ট হতে পারে? স্পেশালিস্ট হয়ে কয়জন ডাক্তার লাস্ট পর্যন্ত প্র্যাকটিস করতে পারে? তার মানে আপনার 4000 ডাক্তার প্রতি বছর ঢুকতেছে, আমার কিন্তু ইনপুট 4000 হচ্ছে, আউটপুট কিন্তু 4000 আসতেছে না। এখন এখান থেকে কেউ বিভিন্ন ডিফারেন্ট প্রফেশনে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়া এটাই তো প্রফেশনাল মাল্টি ডাইমেনশন, যে এক একজন এক এক জায়গায় যাবে, কোনো সংকট নাই। ইঞ্জিনিয়ার 50 না 300 জনও যদি অ্যাডমিন ক্যাডার হয়, দেশের ইঞ্জিনিয়ার সংকট হবে না। কারণ আমার পাইপলাইনে যতজন ইঞ্জিনিয়ার আছে, আমার পোস্ট আছে তার থেকে কম। তার মানে স্বাভাবিকভাবে আমার যেই প্রফেশনের জন্য যেই লোক দরকার, আমার একটা যদি সার্কুলার দিয়ে একটা পদের এগেনস্টে দেখা যাবে আবেদন করছে 100 জন। আপনি কি আমার কথা বুঝছেন? এর জন্য ভাই প্র্যাকটিক্যাল অন, এইসব চিন্তা করে কোনো লাভ নাই। সহজ হিসাব হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। কারণ পড়াশোনা যদি আপনি করেন, আপনি আপনার ভাগ্য তৈরি করে নিতে পারবেন। বাংলাদেশে কিন্তু, যেমন আমি আমার কথাই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই কি ওয়েল এস্টাবলিশড হয়েছে জীবনে? না। বুয়েটের সবাই কি ওয়েল এস্টাবলিশড হয়েছে? না। তাহলে আপনি যখন ছাত্র জীবনে বুয়েটে যে চান্স পায় নাই, তার সারা জীবন প্রথম হতাশা ছিল, আল্লাহ বুয়েটে চান্স পায় নাই, হয়তো সে চুয়েটে চান্স পাইছে। এখন বুয়েটের সব ছেলে তো ভালো পজিশনে যায় নাই, চুয়েটের অনেকে তো ভালো পজিশনে গেছে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ছেলে বুয়েটে চান্স পেয়ে কিন্তু ভালো জায়গায় যায় নাই, কিন্তু চুয়েটে কিন্তু সে ঠিকই ভালো জায়গায় গেছে। এই জন্য আমি সবসময় একটা স্টুডেন্টের কথা বলতাম যখন কলেজের ছাড়া ছিল, যে প্রখ্যাত কলেজের অখ্যাত স্টুডেন্ট হয়ে লাভ নাই, অখ্যাত কলেজের প্রখ্যাত স্টুডেন্ট হতে হবে। কথা কি বুঝতে পারছেন? যেমন নর্ডার্ন কলেজে কিন্তু অনেক ছেলে আছে ইন্টারমিডিয়েট পাস করে না, ফেল করছে। নর্ডার্ন কলেজে তো মানুষের ক্রিমরা পড়ে, এই ক্রিমের কিন্তু অনেকে ফেল করে ইন্টারমিডিয়েটে, তাই না? তাহলে আপনার এই এত ব্র্যান্ড কলেজের আপনার ফেলের লিস্টে তো উঠা লাভ নাই, বরং আপনি একটা মফস্বল কলেজে পড়ে A+ পান। এর জন্য আপনি কোথায় পড়েন, কি করেন, এগুলা ভুলে যান, পড়াশোনা করেন। স্বাভাবিকভাবে যেটা বড় প্রতিষ্ঠান সেটার সাকসেস রেট বেশি হবে। কারণ বুয়েট যখন ভর্তি পরীক্ষা নিছে, সে তো ভর্তি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের টপ 1000 সিলেক্ট করে নিয়ে নিছে। তাহলে তার কাছে টপ 1000 আছে, তাহলে তার কাছ থেকে আপনার আউটপুট বেশি আসবে নাকি একটা মধ্যম মানের ইউনিভার্সিটি থেকে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে আউটপুট বেশি আসবে? কারণ আপনি তো বেস্ট 1000 আপনার কাছে নিছেন। এইবার আসেন মেডিকেল কি তার বেস্ট 4000 তার বেস্ট দিয়ে নিয়ে গেছে, তাহলে এখান থেকে কি আউটপুট বেস্ট আসবে না? পাবলিক ইউনিভার্সিটির ভিতর ঢাকা বিশ্ববিদ্যালয় কি তার বেস্ট 5000 নিয়ে নিছে, সবাই বেস্ট, ঠিক আছে, কিন্তু আপনার প্রক্রিয়াটা যখন হবে চয়েস 1 কি, আপনার যেটা চয়েস 1, এখানে কি প্রথমেরা যাচ্ছে না, তারপর কি বাকিদের খেলা হচ্ছে কি চয়েস 2 নিয়ে। তাহলে আপনার স্বাভাবিকভাবে রেজাল্ট যখন দিবে, বুয়েটের রেজাল্ট ভালো হবে, ঢাকা মেডিকেল কলেজের রেজাল্ট ভালো হবে, সলিমুল্লাহ মেডিকেলের রেজাল্ট ভালো হবে, ময়মনসিংহ মেডিকেলের রেজাল্ট ভালো হবে, সরওয়ার্দীর রেজাল্ট ভালো হবে, এটাই তো স্বাভাবিক। ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট ভালো হবে। এইবার প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট বা মেডিকেল, এর বাইরে কি রেজাল্ট ভালো হচ্ছে না? এর বাইরে তো হচ্ছে। চিটাগাং ইউনিভার্সিটির বহুত ছেলে ভালো ভালো জায়গায় আছে, রাজশাহী ইউনিভার্সিটির বহুত ছেলে ভালো জায়গায় আছে, জাহাঙ্গীরনগর আছে, জগন্নাথ আছে। তাহলে আপনি কে কতজন হচ্ছে এটা তো দরকার নাই, আপনি আপনার জায়গা থেকে হচ্ছেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কথা কি বুঝছেন? যেখানে ফিল্টারিং প্রক্রিয়ায় বেশি প্রোডাক্ট ভালো নিতে পারবে তার রেজাল্ট ভালো হবে, এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক নিয়ম। সুতরাং অমুক জায়গা সেরা, তমুক জায়গা সেরা, এটা বললে কোনো লাভ নাই। নিজের জায়গা নিজের তৈরি করতে হবে। নিজের জায়গা নিজের তৈরি করতে হলে আমি যতটুকু BCS বাজারে বুঝছি, এখানে অনেক বেশি পরিশ্রমী হইতে হবে, অবশ্য মেধা তো থাকতে হবে, শুধু পরিশ্রম করলে তো হবে না, মেধা প্লাস পরিশ্রম দুইটার যদি সমন্বয় করতে পারেন রেজাল্ট আসবে। আর এখানে চাকরির যেই পড়া, এখানে মেধার থেকে পরিশ্রমের জায়গাটা অনেক বেশি, কারণ এখানে অনেক সুপ্রিম মেরিটিয়াস কিন্তু রেজাল্ট নিতে পারে নাই, আবার অনেক আছে সেমি মেধাবী কিন্তু অনেক বেশি পরিশ্রমী, তারা কিন্তু অনেক রেজাল্ট নিতে পারছে। আচ্ছা ভাই, পড়ানোতে ব্যাক করি। আর আমি ভাই এরকম স্টেট ফরওয়ার্ড কথাই বলি, হুদাই মোটিভেশন এইসব ফালতুমি কথা আমার ভালো লাগে না। আচ্ছা, এবার আসেন কেস 2। কেস 2 অঙ্ক নম্বর হচ্ছে 8। ভাইয়া এটা খুব মনোযোগ সহকারে দেখেন, এটা পিলিতেও লাগবে, রিটেনেও লাগবে। আচ্ছা, আপনারা বলছে x = 3 + 2√2 হলে 1/x এর মান বের করতে। আচ্ছা, প্রথমে আমি মূল নিয়মটা দেখাচ্ছি, এরপর আমি শর্টকাটটা শিখাবো। কারণ পিলিতে আসলে তো আপনি আসলে 1/x এর মান এত বড় সময় নিয়ে করার টাইম নেই। তাহলে প্রথমে মূল নিয়মটা কি, x = 3 + 2√2 হলে 1/x বের করতে বসে। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। 1/x কি হবে? 1/3 + 2√2, 1/3 + 2√2। আচ্ছা, এইবার আমার টার্গেট হচ্ছে এই নিচে যে থাকবে এর আমি a² - b² বানাবো। টার্গেট কি? নিচে যে থাকবে তার আমি a² - b² বানাবো। a² - b² মানে কি? a + b × a - b।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে আপনি একটু দেখেন তো 3 + 2 √2 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে কি এ প্লাস বি দেওয়া আছে, এ প্লাস বি দেওয়া আছে। তাহলে এখন আপনার আমার টার্গেট কি, আমি এটারে এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো। তাহলে আমার যেহেতু এ প্লাস বি দেওয়া আছে, তাহলে আমার কি করতে হবে এখন, এ মাইনাস বি দ্বারা গুণ করতে হবে। তাহলে এ মাইনাস বি দ্বারা যদি গুণ করি তাহলে কি 3 - 2 √2, 3 - 2 √2, তাহলে এ প্লাস বি হচ্ছে আমার 3 + 2 √2 আর এ মাইনাস বি হচ্ছে কি 3 - 2 √2 করলাম। তাহলে কি আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। তাহলে আমি নিচে অতিরিক্ত নিছি কি 3 - 2 √2, তাহলে উপরের ব্যালেন্স করতে হলে কি করতে হবে 3 - 2 √2 করতে হবে, করলাম। তাহলে এটা কাটাকাটি করলে কি যেই লেও সেই অতিরিক্ত থাকে, তাই না? আচ্ছা, তাহলে ফাইনালি আসা কত 3 - 2 √2 ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কত 3, বি মানে কত 2 √2, তাহলে এ হচ্ছে 3 স্কোয়ার, বি হচ্ছে 2 √2 স্কোয়ার। তাহলে উপরে থাকে কত 3 - 2 √2, নিচে কি 3 স্কোয়ার মানে হচ্ছে 9 আর 2 √2 স্কোয়ার, 2 √2 স্কোয়ার মানে কি 2 স্কোয়ার ইন্টু √2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, √2 স্কোয়ার মানে হচ্ছে 2, তার মানে আসে কত 8, 9 - 8, তাহলে ফাইনালি কত আসে 3 - 2 √2। সবাই